শোকাবহ 15 আগস্ট আজ টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারে কমিশন গঠনের দাবি। বিনম্র শ্রদ্ধায় সারা দেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। যেকোনো চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ, বলছে আওয়ামী লীগ। দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার কারণেই বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র সফল হয়েছিল অভিমত বিশেষজ্ঞদের। খুনিদের পাশাপাশি নেপথ্যের কারিগরদেরও বিচার দাবি। এবং বেপরোয়া চালক রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী সহ নিহত 3। অপারেটর ভিত্তিক রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহন গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহারাভি। শুরুতেই শোকাবহ আগস্টের খবর। বঙ্গবন্ধুর 43তম শাহাদাত বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায়। জাতির জনকের হত্যাকাণ্ডে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে কমিশন গঠনের দাবি জানান শেখ ফজলুল করিম সেলিম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মাসুদ রানার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। ৭৫-এর 15 আগস্ট ইতিহাসের নির্মম আর নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জন্মস্থান এই টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মহান পুরুষের প্রয়াণ দিনে তার সমাধিতে শ্রদ্ধা জানান তারই জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকস একটি দল গার্ড অব অনার দেয়। বঙ্গবন্ধু ও 15 আগস্টে শহীদ পরিবারের অন্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অংশ নেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও পরিবারের সদস্যরা। পরে দলের নেতাকর্মীরা সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর সহযোগী সংগঠন ও নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতির পিতাকে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুকে হত্যার পিছনে স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি পরাজিত শক্তির প্রতিহিংসা কাজ করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিরোধ একটা বাহ্যিক শক্তি এবং দেশের সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা প্লাস এবং তাদের এই নীরব দর্শকের ভূমিকা পালন করে আনুগত্য হওয়ার পিছনে কি কারণ ছিল এই রহস্য দেশবাসীকে জানাতে হবে। বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা হত্যার চেষ্টার অন্তরালে সক্রিয় প্রত্যেকের ভূমিকা দেশবাসীর সামনে তুলে ধরে বিচারের আওতায় আনতে কমিশন গঠনের আহ্বান জানান তিনি। কমিশন গঠন করে ভবিষ্যৎ বংশধরকে এত বড় একটা জঘন্য ঘটনা ঘটালো যারা, তাদের আসল চেহারা দেশবাসীর কাছে উন্মোচন করতে হবে। বঙ্গবন্ধুর 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাধি চত্বরে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ এবং বাঙালি জাতিসত্তার ইতিহাসের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে ঘাতকরা চেয়েছিল ইতিহাসের পাতা থেকে তাকে মুছে ফেলতে, কিন্তু বাঙালির হৃদয় ইতিহাসে জারিন হরফে যে নাম লেখা, সে নাম কোনোদিনও মুছে যাবে না, অম্লান চিরজীবন। রুহুল আমিন তুহিন, আরটিভি, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া। বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনকের 43তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে 15 আগস্টে শহীদ পরিবারের অন্য সদস্যদের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এদিকে ধানমন্ডির 32-এ শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ। শরীয়ত খানকে নিয়ে মারুফ রেজা রিপোর্ট। সকাল 6:30 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী। এ সময় শ্রদ্ধা জানাতে এসে নির্বাচনকে সামনে রেখে জনগণকে সাথে নিয়ে সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যৌক্তিক আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নেওয়ার মতো সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। ত্যাগ রাজনীতির জন্য সততা সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি আমরা, তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে 15 আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান বঙ্গবন্ধু কন্যা। সেখানেও দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী চলে যাবার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয় বনানীর কবরস্থান। মাফরেজা, RTV, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা হয়। রাজশাহীর কুমারপাড়া থেকে শোক মিছিল বের করা হয়। এছাড়া রক্তদান কর্মসূচি, বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। বিভাগীয় নগরী রংপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি ও সমাবেশ হয়। আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বরিশালে। খুলনায় শোক র্যালি, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার দেয়া হয়। সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হয়। এছাড়া ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, হিলি, বাগেরহাট, কুমিল্লা, নেত্রকোনা সহ দেশজুড়ে শোক দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে ধানমন্ডির 32 নম্বরে বিশ্বাসঘাতক সামরিক কর্মকর্তাদের হাতে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির অগ্রযাত্রা থেমে যায় ঘাতকের বুলেটের আঘাতে। আরো জানাচ্ছেন খান আলামিন। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কবি এলেন রিক্ত পায়ে হেঁটে, দাঁড়ালেন জনতার মঞ্চে, শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 7 মার্চের সেই সংগ্রামের ডাকি 24 বছরের বঞ্চনা থেকে মুক্ত করেছিল বাঙালি জাতিকে। আর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে দেশের জন্ম, তা তো বঙ্গবন্ধুরই স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, হাত দেন দেশ গড়ার কাজে। কিন্তু খুব বেশি এগোয়নি সেই পথ চলা। ভোরের আকাশে সূর্যের আলো ঢেকে তোমার রক্ত মিশে গেল সমুদ্র সমতল। মুছে যায় বাংলা ও বাঙালির ইতিহাস। সিঁড়িতে রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকে বঙ্গবন্ধুর। ধানমন্ডির 32 নম্বরে রচিত হয় এক কলঙ্কিত ইতিহাস। সেনাবাহিনীর বিপথগামী একটি অংশের কাছে পরাজিত হয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকরা কেড়ে নেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তার 3 পুত্র শেখ কামাল, জামাল ও রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসেরের প্রাণ। একই সময়ে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি এবং ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাসায়ও হামলা করে ফারুক রশিদ গংরা।
সেদিন সকালে যে সূর্যটি উঠেছিল সেটি বঙ্গবন্ধুর সোনার বাংলায় নয়, বঙ্গবন্ধুহীন অনিশ্চিত পথে যাত্রা করা বাংলাদেশে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তাহলে অনেক দূর এগিয়ে যেত বঙ্গবন্ধুর বাংলাদেশ। বিশ্ব দরবারে উন্নত দেশের কাতারে সামিল হতো লাল সবুজের এই দেশটি। খান আলামিন, RTV। গোয়েন্দা ব্যর্থতা নয়, বরং দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার কারণেই জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়েছিল বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বললেন, ষড়যন্ত্রকারীরা সে সময়কার গোয়েন্দা সংস্থার পুরোপুরি সহযোগিতা পেয়েছিল। তাই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সরাসরি যুক্তদের পাশাপাশি নেপথ্যে থাকা তৎকালীন গোয়েন্দা কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। মারুফ রেজা রিপোর্ট। এরকমভাবে নেভিগেট চলতো, আর ওনার এরকম একটা বিশ্বাস ছিল এই জাতির উপর যে ওনাকে কেউ হত্যা করবে, এটা ওনার বিশ্বাসই ছিল না। মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান তৎকালীন ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে বঙ্গবন্ধুর বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। বলছিলেন, দেশের মানুষের প্রতি জাতির জনকের আস্থার কথা। সবচেয়ে বড় ব্যবহারটা ছিল ওনার তুই তুমি যে ব্যবহারটা, এটা আমাদের কাছে খুব ভালো লাগতো। সাধারণের প্রতি অপরিসীম ভালোবাসা আর বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর, যে কারণেই সরকারি গণভবন রেখে তিনি ধানমন্ডির ৩২-এর দরজা খোলা রাখতেন সব মানুষের জন্য। অথচ এই অতি আত্মবিশ্বাসী কাল হয়ে দাঁড়ায় চরম মূল্য দিতে হয় জাতির পিতাকে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বঙ্গবন্ধুর হত্যার পেছনে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছিল, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয় না যদি না তাতে ভেতরের কারো মদত থাকে। তখন বাংলাদেশে প্রধানত 3টি গোয়েন্দা সংস্থা ছিল। NSA প্রধান ছিলেন এমন একজন ব্যক্তি যিনি 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত সরাসরি এখানে যে ধ্বংসযজ্ঞ ছিল তাদের সহযোগী হিসাবে কাজ করেছেন। তারপরে DGFI প্রধান ছিলেন যিনি পাকিস্তান থেকে ফেরত আসলেন এমন একজন অফিসার। HB-তে কারা ছিলেন প্রধান, তিনিও 71-এ এই ঢাকায় বসে সহযোগিতা করেছেন। সুতরাং গোয়েন্দাদের ব্যর্থতা না বলে আমি বলবো, ওই গোয়েন্দা সংস্থার যারা প্রধান ছিলেন তাদের পৃষ্ঠপোষকতায় ওই গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত ছিল। যারা সরাসরি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হয়েছে বা হচ্ছে এখনো, কিন্তু যারা নেপথ্যে থেকে জাতির পিতাকে হত্যায় ইন্ধন জুগিয়েছেন তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? এই যে কথাগুলো আমরা বিক্ষিপ্তভাবে বলছি এক একজন, যে গোয়েন্দাদের ষড়যন্ত্র জড়িত ছিল, আরও ব্যক্তিবর্গ জড়িত থাকতে পারে এই ষড়যন্ত্রের সাথে, তো এটি উদ্ঘাটিত করে যদি সংরক্ষিত হয় তাহলে বাংলাদেশের আগামী প্রজন্ম বুঝতে পারবেন যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র হয় এবং সেই ষড়যন্ত্র কিভাবে বাস্তবায়িত হয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, একটি শক্তিশালী কমিশন গঠন করে জাতির জনককে হত্যার ষড়যন্ত্রে জড়িত সবাইকে খুঁজে বের করা জরুরি, আর তা না হলে পার পেয়ে যাবে ষড়যন্ত্রকারীদের অনেকেই। মারুফ রেজা, RTV, ঢাকা। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফেরত আনা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরই মধ্যে বিদেশে পালিয়ে থাকা 4 খুনির অবস্থান চিহ্নিত করা গেছে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার জটিল প্রক্রিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এতেরামুল হকের রিপোর্ট। ৭৫-এর 15ই আগস্ট কাল রাত্রে জাতির ললাটে কলঙ্ক লেপন করেছিল বিপদগামী কিছু সেনা সদস্য। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেই থামেনি খুনিদের বর্বরতা। আইন করে বন্ধ করে দেয়া হয় বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ। ইতিহাসের নির্মময় হত্যাকাণ্ডের বিচার শেষ হলেও 6 খুনিকে এখনো দেশে এনে ফাঁসি কার্যকর সম্ভব হয়নি। বিভিন্ন সূত্র মতে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্র ও নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে। এছাড়া শফিকুল হক ডালিম, কর্নেল রশিদ, রিসালদার মোসলে উদ্দিন ও ক্যাপ্টেন আব্দুল মাজেদ বিভিন্ন দেশে পলাতক রয়েছে। অন্তত দুটো ক্ষেত্রে আমরা মনে করি আমরা কিছুটা এগিয়েছি, রাশেদ চৌধুরী এবং নূর চৌধুরীর ক্ষেত্রে। বাকিদের ব্যাপারে আমাদেরকে আরও কাজ করতে হবে। বাকি 4 জনের মধ্যে রিপিটেডলি পাকিস্তান সরকারকে বলার পরেও সেখান থেকে
ডিনাই করা হয়েছে। গেল কয়েক বছরে খনিদের আশ্রয়দাতা দেশগুলোর পরিবর্তিত দৃষ্টিভঙ্গি ঘাতকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি, কিছু প্রোগ্রেস আছে সরকারি পর্যায়ে। এটা বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে তাদের বিচারের রায় কার্যকর করতে সেই রাষ্ট্রগুলির সহায়তা করা উচিত। নৃশংস এই হত্যাকাণ্ডের পেছন থেকে যারা কলকাঠি নাড়েন তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা গেলেই বিচার পরিপূর্ণ হবে বলে মনে করেন বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন। আসল বিচার কিন্তু এখনো হয় নাই, কারণ যে কোনো জিনিস বঙ্গবন্ধু যারা বঙ্গবন্ধুকে ডাইরেক্ট মারছিল তাদের বিচার হয়েছে। যতক্ষণ পর্যন্ত এর ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত এর বিচার কমপ্লিট হবে না বলে আমি মনে করি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 12 খুনির মৃত্যুদণ্ড দেয় আদালত। এর মধ্যে 2010 সালের 28 জানুয়ারি বঙ্গবন্ধুর 5 ঘাতকের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দায়মুক্ত হয় পুরো জাতি ও দেশ। রায় কার্যকরের আগেই 2001 সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায় খুনি আজিজ পাশা। এহতেরামুল হক, RTV, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজশাহীর নওদাপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকলে ঘটনাস্থলে 3 জন মারা যান। এই ঘটনায় এক নারী সহ 2 জন আহত হয়েছেন। দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নগরীর শাহ মখদুম থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকার টিঙ্কু ও সবুজ নামে 2 জন নিহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌনে 1 লাখ মামলা ও কোটি কোটি টাকা জরিমানা আদায়ের পরও সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরছে না। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পুরো ব্যবস্থাকে ঝাঁকুনি দিলেও আসলে কতটা পরিবর্তন আসবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। এই অবস্থায় গণপরিবহনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে এক অপারেটর ভিত্তিক করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। মুক্তা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। রাস্তায় নামলে কারোরই যেন তর্স হয় না, তাই আইন মানারও বালাই নেই। যেমন গণপরিবহন তেমন পথচারী আর বাইক চালকরা যেন আইনের ওপরে। শিক্ষার্থীদের আন্দোলনের পর গত 10 দিনে সড়কে নৈরাজ্য বন্ধ করতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭৯,৬৬৬টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে প্রায় ৫,৬,৪৭,৪৩০ টাকা। ব্যবস্থা নেওয়া হয়েছে ৪৬,৭২৩ জন চালকের বিরুদ্ধে। আটক করা হয়েছে ৩,৭৭৭টি যানবাহন। আবার এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 50 জন। ঘোষণা দিয়ে 7 বা 14 দিন নয়, অনেক বছরের সৃষ্টি হওয়া এমন নৈরাজ্য অবসানে প্রতিদিনই কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে, এমন কথা বললেন এই নগরবিদ। কোন জায়গা দিয়ে তারা পথ পার হবে সেটা বলতে হবে। লেখা থাকবে 20 কিলোমিটারের বেশি, 15 কিলোমিটারের বেশি এই সড়কে কোনো যানবাহন চলবে না, চলামাত্র তাকে ধরা হবে। তার মানে নিয়ম থাকবে এবং নিয়ম মানাবার ব্যবস্থা থাকবে। গণপরিবহনকে শৃঙ্খলায় রাখতে একটি পেশাদার ইউনিট গঠনের পরামর্শ দিলেন এই পরিবহন বিশেষজ্ঞ। সে সঙ্গে সীমিত সংখ্যক কোম্পানিকে গণপরিবহন পরিচালনার দায়িত্ব দিয়ে বাস রুটকে ফ্র্যাঞ্চাইজ করার পক্ষে মত দিলেন তিনি। পুরো বিশ্ব যেইভাবে গণপরিবহন চালাচ্ছে আমরা তার থেকে 180 ডিগ্রি উল্টা ছিলাম। রুট ফ্র্যাঞ্চাইজ করে কালার ভিত্তিক এক একটা করিডোরে এক একটা অপারেটর নির্ভর গণপরিবহন আমরা প্রচলনের মাধ্যমে একটা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নিরাপদ সড়ক শুধু আরবান এরিয়াতে পেতে পারি। একই জিনিস কিন্তু দূরপাল্লার জন্য কিন্তু হতে পারে। সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে যারা এই বিশৃঙ্খলা তৈরি করছিল তারা কিন্তু কোনো পেশাদারি ইউনিট না। এদেরকে একটা পেশাদারি ইউনিট বানিয়ে গণপরিবহন ক্ষেত্রে একটা সংস্কার পাওয়া যাবে। আর একে কার্যকর করতে গণপরিবহনের পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে থাকাদের মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনার পরামর্শও এই বিশেষজ্ঞের। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।
বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য ফজলে এলাহির দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালী সোনাপুরের শ্রীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মরহুমের নামাজে জানাজা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজার আগে তার মরদেহে শ্রদ্ধা জানান নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম, নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্য বিভিন্ন সংগঠন। সোমবার দুপুরে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদা মনের মানুষ খেতাবপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। ফজলাইলাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। মৃত্যুর আগদিন পর্যন্ত তাকে আমার অনেক কর্মে কাণ্ডে অনেক কার্যকলাপের মধ্যে আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন, আমি যতদিন বেঁচে থাকি। ভরা মৌসুমেও এবার বরিশালের নদীতে মিলছে না পর্যাপ্ত ইলিশ। এতে জেলেরা আছেন হতাশায়। নদীতে ইলিশের কমতি প্রভাব ফেলেছে পাইকারি বাজারেও। তবে এ মাসের শেষে পরিস্থিতি পাল্টাবে বলে মনে করছে স্থানীয় মৎস্য বিভাগ। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে ইলিশের মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও বরিশালের নদ নদীতে এবার ইলিশের দেখাই মিলেছে শ্রাবণের শেষে এসে। কোনো নদীতেই মিলছে না প্রত্যাশিত পরিমাণে ইলিশ। জেলেরা বলছেন গভীর সমুদ্রে কিছু ইলিশের দেখা মিলেছে, তবে সেখানেও ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশে বিঘ্ন ঘটছে মাছ শিকারে। না, এই বছর তো মাছের 2 অংশ কমই, মানে এই বছর এই টিভিই আমরা খালি 2-4 কে মাছ পাইছি। শত ইন্ডিয়ার উপর গিয়ে জাল টানে, আমরা এটা টল টানিয়ে সব মাছ ধরে লিয়া যায়। আমরা জাল পাইতে হয় না, আমরা যেন মাছ নাই হেলিকে জাল মারিয়া বইয়া থাকি। ইলিশ কম ধরা পড়ায় লোকসান গুনছেন ফিশিং বোটের মালিকরা। নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। বর্তমানে আমাদের নদীতে মাছ একদম খুবই কম। গত সপ্তাহে যাচ্ছিল মাছের বাজার, এই সপ্তাহে আজকে গতকাল থেকে 5,000 টাকা পার মনে মাছ কমে গেছে। মৌসুম দেরিতে শুরুর বিষয়টি মানছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারাও। তাদের দাবি আগস্টের শেষের দিকে নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। বঙ্গোপসাগরে আমরা খবর পাইছি ইলিশ মাছ ধরা পড়ছে। এটা বৃষ্টির সাথে সম্পর্ক আছে। পর্যাপ্ত বৃষ্টি হলে এবং নদীর পানির প্রবাহ বৃদ্ধি পারলে আমরা এই মাসের শেষে পর্যাপ্ত ইলিশ পাবো বলে আমি মনে করি। নদীতে ও সাগরে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশায় দিন গুনছেন বরিশালের জেলেরা। অভি ইসলাম, আর টিভি। দুপুরে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শোকাবহ 15 আগস্ট আজ টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রকারীদের বিচারে কমিশন গঠনের দাবি। বিনম্র শ্রদ্ধায় সারা দেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। যেকোনো চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ, বলছে আওয়ামী লীগ। দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার কারণেই বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র সফল হয়েছিল অভিমত বিশেষজ্ঞদের। খুনিদের পাশাপাশি নেপথ্যের কারিগরদেরও বিচার দাবি। এবং বেপরোয়া চালক, রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী সহ নিহত 3। অপারেটর ভিত্তিক রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহন গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। দুপুরের সংবাদে এ পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সাংবাদিকতা অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।